ও কীটপতঙ্গ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আর তিনি হলেন আল্লাহ, স্রষ্টা, গঠনকারী ও আকার দানকারী। সব সুন্দর নামসমূহ তাঁরই। ইহজগৎ ও পরজগতের সবকিছুই তাঁর প্রশংসা করে। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী। পৃথিবীর সব সত্তাকে আল্লাহ সৃষ্টি করেছেন স্পষ্ট বৈশিষ্ট্য সহকারে। তাদের সৃষ্টি করা হয়েছে তাদের স্বাভাবিক বাসস্থানের উপযোগী করে। সৃষ্টি ও সব প্রাণীর মধ্যে আল্লাহ বিজ্ঞানকে এমনভাবে বিকশিত করেছেন যা মানুষ নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারে। প্রকৃতির মধ্যে আমরা এমন বিস্ময়কর বৈশিষ্ট্যের মুখোমুখি হই যে সব জীবন্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার মানুষ ওইসব বৈশিষ্ট্যের প্রশংসা না করে পারে না। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, অনেক প্রাণী নিজেকে রক্ষার জন্য পরিত্যক্ত আবর্জনার মতো নির্জীব হয়ে মরার ভান করে পড়ে থাকে। অনেক সাপ বালির মধ্যে লুকিয়ে থেকে জীবন রক্ষা করে। এর নকল করার যোগ্যতা সম্পর্কে একবার চিন্তা করে দেখুন তো। অনেক প্রাণীকে বিপদের সময় যে আকারে দেখা যায় তার চেয়ে আসলে তারা আকারে অনেক বড়। যেমন ব্যাঙ। শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের প্রকাণ্ড মাথা দিয়ে নিজেদের রক্ষা করে। তাছাড়া কোনো মাছে কোনো মাকড়সার দেখা পেলে তা অন্য মাকড়সার অনুসরণ করে হাঁটতে শুরু করে। এর ফলে তার শত্রু ভীত হয়ে পড়ে। এই অদ্ভুত আচরণ লক্ষ্য করে মাছিকে আক্রমণ করা থেকে মাকড়সা বিরত থাকে, কারণ মাছির হাঁটার ধরন হল বিষাক্ত মাকড়সার মতো। এই ধরনের বুদ্ধি ও অনুকরণকে সমাপতন বলে ব্যাখ্যা করা যায় না, অথচ বিবর্তনবাদ এটাকে সমাপতন বলে দাবি করে। এটা হলো আত্মরক্ষার একটা কৌশল যা মাকড়সার জন্য প্রয়োজন। মাছিকে প্রথমে অবশ্য বিষাক্ত ও বিষহীন মাকড়সার হাঁটার ধরনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, আর এটা সম্ভব দীর্ঘদিনের গবেষণার ফলে। এটা লক্ষ্য করা যায় যে ক্ষুদ্র প্রাণী মাছির মধ্যে এমন বিচার বিবেচনার কৌশলপূর্ণ যোগ্যতা থাকে না। আবার কোনো কোনো প্রাণীকে রক্ষা করার জন্য অনেক গাছের সাদৃশ্য বৈশিষ্ট্য এ কাজে সাহায্য করে। অর্কিডের নিচের অংশের পাতার উন্মুক্ত অংশের রং ও প্যাটার্ন স্ত্রী জাতীয় বোলতার মতো, ওই বোলতার দেহের ঘন কেশগুচ্ছের মতো। তদুপরি পুরুষ জাতীয় বোলতাকে আকর্ষণ করার জন্য এক ধরনের সুগন্ধি উৎপাদন করার ক্ষমতাও তাকে দেয়া হয়েছে। পুরুষ বোলতা ফুল দেখার সাথে সাথে অর্কিডের নিচের অংশের পাতার উপর গড়িয়ে পড়ে। এই সময় বোলতার মাথা পাতার ওই অংশ স্পর্শ করে যেখানে ফুলের পরাগ থাকে। বোলতা উঠতে থাকে, ফুলের পরাগ তার মাথার ও ফুলের চারপাশে ছড়িয়ে পড়ে। বোলতা অন্য কোনো অর্কিডের প্রতি আকৃষ্ট হলে একই পদ্ধতিতে এবং একই প্রক্রিয়ায় কাজ করে। এই কাজ করার সময় বোলতা বিচ্ছিন্নভাবে পরাগের উপর তরল পদার্থ ছড়িয়ে দেয়। অর্কিডে ফুল ফোটাতে সে এভাবেই সহায়ক কাজ করে। সাদৃশ্যের কারণে অন্য এক গাছেও ফুল ফোটায়। এই গাছের ফুলের পাপড়ি অন্য একটা প্রাণীর কেশগুচ্ছের মতো, এমনকি এর শিরাও ওই প্রাণীর মেদবহুল শিরার মতো। তবে এর আসল জাল হল তার সুগন্ধি, যা মাছিকে আকর্ষণ করে। মাছি তার কাছাকাছি আসলে সে তার পাপড়ি উন্মুক্ত করে দেয়। পচা গোশতের মতো গন্ধ সে বাতাসে ছড়িয়ে দেয়। ওই গন্ধকে অনুসরণ করে মাছি ফুলের উপর ঝাঁপিয়ে পড়ে। পরাগের কাছে পৌঁছানোর সাথে সাথেই ওই গাছ তাকে আঁকড়িয়ে ধরে। উদ্দেশ্য হল কিছু পরাগ বীজ আহরণ করা। পরাগের এই ক্ষুদ্র ক্ষুদ্র বীজ মিশে যায় ফুলের সাথে, আর এই ফুলে হয়ে উঠে মাছির পরবর্তী বসার স্থান। এই ধরনের বিস্তারিত পরিকল্পনার কারণ হল কেবলমাত্র এই প্রক্রিয়াতেই ফুল পুনরায় উৎপাদিত হতে পারে। বৃষ্টি ঝরা গভীর অরণ্যে লাল রং হল বিষাক্ত প্রাণীর নিদর্শন। এর সুযোগ নিয়ে অনেক বিষহীন প্রাণী তাদের দেহে থাকা লাল রং ব্যবহার করে নিজেদের রক্ষা করার জন্য। দৃষ্টান্ত হিসেবে সরীসৃপ তুল্য উভচর প্রাণী ও ব্যাঙের কথা বলা যায়।
শত্রুর মুখোমুখি হলে তারা তাদের পেটের উপরকার লাল অংশ এমনভাবে বাড়িয়ে দেয় যেন ওই রং দেখা যায়। তাদের শিকারী প্রাণীদের জন্য এটা একটা সতর্ককারী চিহ্ন হিসেবে দেখা দেয়। অনেক প্রাণীর দেহে এই ধরনের অনেক প্রতারণাপূর্ণ অংশ তাদের নানাভাবে সাহায্য করে। আলো পতঙ্গ শ্রেণীর প্রজাপতি এই রকম বৈশিষ্ট্যের একটা নিদর্শন। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, এই ধরনের আলো পতঙ্গ প্রাণীর লেজের অংশ দেখতে হুল সহ ঠিক মাথার মতো। এই আকৃতির কারণে আক্রমণকারী ভুল করে আলো পতঙ্গের লেজকে মাথা হিসেবে আক্রমণ করে। ক্ষুদ্র এই প্রজাপতি এমনভাবে কাজ করে যেন মনে হয় সে তার লেজের গঠন প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবহিত। সে কারণে সে আক্রমণকারীর দিকে তার লেজকে ঘুরিয়ে দেয়। বিভ্রান্তিকর উদ্যোগ নিয়ে এই প্রাণী আক্রমণকারীর হাত থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেয়। অনেক প্রাণীর এমন চিহ্ন দেখতে পাওয়া যায় যাকে বলা হয় কৃত্রিম চোখ। অন্যান্য অনেক ক্ষুদ্র প্রাণীর মতো প্রজাপতিরও অসংখ্য শত্রু আছে। এই কারণে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে অনেক প্রজাপতিকে সৃষ্টি করা হয়েছে এক জোড়া কৃত্রিম চোখ দিয়ে। এই প্রজাপতি তার ডানা মেললে ওই কৃত্রিম চোখ দুটো দেখা যায়। প্রজাপতি দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও যখন সে তার ডানা মেলে তখন তাকে দেখা যায় ভীতিকর প্রাণী হিসেবে। এই কৃত্রিম চোখের আকার ও গঠন প্রকৃতি এমনই যথার্থ যে তা লক্ষ্য করে আক্রমণকারী প্রাণী এমন হতবিহ্বল হয়ে পড়ে যে ওটা হয়তো আদৌ প্রজাপতি নয়। কৃত্রিম চোখ ছাড়াও অনেক প্রজাতির ডানায় কৃত্রিম মুখমণ্ডল দেখতে পাওয়া যায়। এই মুখমণ্ডল এমন বাস্তবধর্মী যে সেখানে উজ্জ্বল চোখ, মুখের বৈশিষ্ট্য ও ভীতিকর ভ্রূসহ মুখ ও নাক দেখা যায়। সামগ্রিক মুখের চেহারা অনেক শিকারী প্রাণীর কাছে অনাকর্ষণীয় হয়ে ওঠে। অবশ্য প্রজাপতি তাদের খোদা প্রদত্ত সর্বোচ্চ বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন নয়। পবিত্র কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে, এমন কোনো প্রাণী নেই যার কপালের উপর ঝুলে পড়ে কেশগুচ্ছ যাকে তিনি ধরতে পারেন না। সব জীবন্ত প্রাণীর মধ্যে এই ধরনের বিস্ময়কর গঠন বৈশিষ্ট্য আছে। সমাপতনের কারণে প্রজাপতির ডানায় এমন সৌন্দর্যমণ্ডিত চিত্রের সৃষ্টি হয়েছে এই দাবি করা সম্ভব নয়। কোন ধরনের সমাপতন এমন যথার্থ প্যাটার্ন বা মিল, রং ও সামঞ্জস্য সৃষ্টি করতে পারে না। একটা অর্কিডের সাথে স্ত্রী জাতীয় বোলতার সত্যিকার সাদৃশ্য পুরুষ বোলতাকে আকর্ষণকারীর বসাস্থান এবং তরল পদার্থ নির্গত করার যোগ্যতা একটা ত্রুটিহীন সৃষ্টির কথায় স্মরণ করিয়ে দেয়। এই ধরনের সৃষ্টি আকস্মিক বা বিবেকহীন পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। বিবর্তনবাদীরা দাবি করে যে সব কিছুর উৎপত্তি সমাপতনের মাধ্যমে। উপরোক্ত গঠন কাঠামোর প্রেক্ষাপটে ওই দাবির যুক্তি অর্থহীন। এটা চিন্তাই করা যায় না যে কোনো প্রাণী তার রং ও গঠন বৈশিষ্ট্য নিয়ে খেলা করতে পারে বা কোনো শিল্পীর চেয়ে সুন্দর চিত্র অঙ্কন করতে পারে। কোনো পরিকল্পনা থাকলে অবশ্যই একজন পরিকল্পনাকারী থাকবে। পৃথিবীর সব জীবন্ত প্রাণীকে দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে ত্রুটিহীন পরিকল্পনা ও সর্বোচ্চ কৌশলে তাদের সৃষ্টি করেছেন আল্লাহ। নিশ্চয়ই এসব প্রাণীর স্রষ্টা আল্লাহ। উভয় জগতের প্রভু আল্লাহ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহর। তিনি সব কিছুর ঊর্ধ্বে।